চিরটাকাল বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে আর হেসে খেলে দিনগুলো কাটিয়ে 40 পেরোবার পর বরেন দুম করে বিয়ে করে বসল। বরেনের টাক মাথা গোলগাল চেহারার পাশে ওর কম বয়সী সুন্দরী বউকে বেমানান লাগলেও ও কিন্তু বউকে নিয়ে একটু বেশি রকমই মাতামাতি শুরু করে দিল। বেশি বয়সে বিয়ে করলে সব পুরুষ মানুষেরই মাথায় বোধহয় একটু ছিট দেখা যায়। ভারসাম্য বজায় রাখা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। আমরা ওর বাড়াবাড়ি দেখে কৌতুক বোধ করতাম, ঠাট্টা বিদ্রুপে জর্জরিত করতাম। ও কিন্তু কিছু গায়ে মাখত না। বিয়ের মাসখানেক পর বরেন সস্ত্রীক পুরী বেড়াতে গেল। আমি অফিসের কাজে পাটনা বদলি হলাম। কলকাতায় ফিরলাম বছর 2 পর। বরেনের সঙ্গে হঠাৎ একদিন রাস্তায় দেখা। ওকে দেখে আমি চমকে উঠলাম। এই 2 বছরে ও কেমন বুড়ো হয়ে গেছে। ওর সঙ্গে কথা বলে মনে হলো ও যেন আগের বরেনের প্রেতাত্মা। চোখে মুখে সেই হাসি খুশি ভাবের বদলে একটা দারুণ দুশ্চিন্তার ছাপ প্রকট হয়ে উঠেছে। আমি ওকে ওর বউয়ের কথা জিজ্ঞেস করতেই ও কেমন ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকালো। আমি মনে মনে একটু অস্বস্তি বোধ করলাম। অজান্তে হয়তো ওর কোনো দুর্বল জায়গায় আঘাত করেছি। বরেন কিন্তু নিজেকে সামলে নিল। তারপর বলল, বন্ধুদের মধ্যে তুই আমার সবচেয়ে অন্তরঙ্গ ছিলি। এতদিন যা কাউকে বলিনি, আজ তোকে তাই বলবো। কারো কাছে মনটা খোলসা করতে না পারলে আমি বোধহয় পাগল হয়ে যাব। আমরা দুজনে লেকের ধারে এক নিরিবিলি জায়গা বেছে বসলাম। বরেন আমাকে একটা সিগারেট দিয়ে নিজে সিগারেট ধরালো। তারপর কাহিনী শুরু করলো। তোর হয়তো মনে আছে, বিয়ের পর মানসীকে নিয়ে আমি পুরী বেড়াতে গিয়েছিলাম। সেখানে আমরা একটা হোটেলে উঠি। মানসীকে একান্তভাবে পাওয়ার জন্য আমি ইচ্ছে করেই লোকজনের ভিড় নেই এমন একটা হোটেল খুঁজে বার করেছিলাম। হয়তো ভাগ্যই আমাকে ওখানে টেনে নিয়ে গিয়েছিল। হোটেলটা দোতলা, খুব পুরনো। আমরা ছাড়া আর জনা 5 লোক সেই সময় হোটেলে ছিল। অথচ অন্যান্য হোটেলে তিল ধারণের জায়গা ছিল না। আমাদের হোটেল সমুদ্রের ধারে হলেও একটু ছাড়া ছাড়া, এজন্যই বোধহয় ভিড়ও কম। দিন কয়েক বেশ আনন্দেই কেটে গেল। সমুদ্রের বালুতটে সকাল বিকেল আমরা বেড়াতাম। নির্জনতা আমার কাছে যেন একটা আশীর্বাদের মতো মনে হয়েছিল। মানসীও সমুদ্র দেখে মুগ্ধ। ওর বাবা ছিলেন সামান্য কেরানি, সীমিত আয়, তার উপর 5টা মেয়ে। মানসীরা তাই কোনোদিন বাংলার বাইরে যায়নি। সমুদ্রের নীল জল যখন ঢেউয়ের পর ঢেউ তুলে শতধা হয়ে তীরে আছড়ে পড়ত, আর সাদা সাদা ফেনার পুঞ্জ তীর বেগে ছুটে এসে অনেকটা ভিজিয়ে দিত, ও তখন সেই ফেনার মধ্যে পা ডুবিয়ে ছোট মেয়ের মতো 2 হাতের তালি দিয়ে হেসে উঠত। একদিন হঠাৎ আমি লক্ষ্য করলাম, হোটেলে আমরা 2 জন এবং এক বৃদ্ধ ভদ্রলোক ছাড়া আর কেউ নেই। আমি তখন ব্যাপারটা অত গুরুত্ব দিইনি। ভেবেছিলাম যারা এসেছিলেন তারা ছুটি ফুরিয়ে যাওয়ায় আবার যে যার কর্মস্থানে ফিরে গেছেন। যে বৃদ্ধ ভদ্রলোকটি ছিলেন তার নাম মিস্টার পট্টনায়ক, উড়িষ্যার অধিবাসী। আমার সঙ্গে তার অল্প কদিনের মধ্যেই বেশ আলাপ জমে উঠল। ভদ্রলোক কটকে একটা নামী কোম্পানির সেলস ম্যানেজার। অফিসের কাজেই পুরী এসেছেন। ভদ্রলোক বেশ জ্ঞানী। ওড়িয়া সভ্যতা সংস্কৃতির অনেক তত্ত্বই আমি তার মুখে শুনলাম। সেদিন ছিল পূর্ণিমা তিথি। সকাল থেকে মানসীকে কেমন যেন চঞ্চল মনে হচ্ছিল। একটু অস্থিরতা ওকে যেন পীড়া দিচ্ছে। কথায় কথায় অন্যমনস্ক হয়ে যাচ্ছে। আমার কোনো কথাই যেন ওর কানই ঢুকছে না। ওর হাবভাবে আমি রীতিমতো শঙ্কিত হয়ে পড়লাম। সন্ধেবেলা চাঁদ উঠল, পূর্ণচন্দ্র। উরুপলি আলোয় চারিদিক ঝলমল করছে। চাঁদের আলোয় সমুদ্রের ঢেউগুলোকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। পূর্ণিমার আকর্ষণে ঢেউয়ের তীব্রতাও বেড়েছে। সমুদ্র যেন মত্ত হয়ে উঠেছে।
আমি আর মিস্টার পট্টনায়ক একতলায় হোটেলের লাউঞ্জে বসেছিলাম। সামনেই সমুদ্র। মানুষের দোতলায় আমাদের নির্দিষ্ট ঘরে একাই ছিল। বিকেল থেকে মাথা ধরেছে বলে ও সেই যে বিছানা নিয়েছিল আর ওঠেনি। মিস্টার পট্টনায়কের মুখের জ্বলন্ত সিগারেট দিকে তাকিয়ে হঠাৎ কেন জানি নিজেকে বড় নিঃসঙ্গ মনে হতে লাগলো। একটা অহেতুক আশঙ্কায় মন ভরে উঠল। হোটেলে আমরা মাত্র 3 জন ছাড়া আর কেউ নেই। চাকর বাকরদের টিকি দেখা যাচ্ছে না। গোটা হোটেলটা প্রায় অন্ধকার। চাঁদের আলোয় ভুতুড়ে বাড়ি বলে মনে হচ্ছে। মিস্টার পট্টনায়কের গলার স্বরে আমি প্রায় চমকে উঠলাম। তিনি বললেন, আপনি ভূত বিশ্বাস করেন মিস্টার ঘোষ? আমি উত্তর দিলাম, না দেখা পর্যন্ত বিশ্বাস করি না। মিস্টার পট্টনায়ক কয়েকবার তাঁর সিগারে ঘন ঘন টান দিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিলেন। মাটিতে আছড়ে পড়ে ওটা থেকে আগুনের ফুলকি ছিটকে বেরোলো। সেদিকে চোখ দুটো রেখে মিস্টার পট্টনায়ক বললেন, আজ আপনাকে একটা বিচিত্র কাহিনী শোনাবো। ঘটনাটা ঘটেছিল এই হোটেলেই, আর সেটাও ছিল এক পূর্ণিমার রাত। মিস্টার পট্টনায়ক একটু থামলেন, যেন নিজেকে গুছিয়ে নিলেন। তারপর আবার শুরু করলেন। প্রায় 50 বছর আগের কথা। এই হোটেল সবে চালু হয়েছে। এমন সময় আপনাদের বাংলা মুলুক থেকে এক ভদ্রলোক তাঁর স্ত্রীকে নিয়ে হোটেলে এসে উঠলেন। ভদ্রলোকের যথেষ্ট বয়স হয়েছে। সেই তুলনায় স্ত্রীর বয়স নেহাতি অল্প। ভদ্রমহিলা বেশ সুন্দরী। বেশি বয়সে কচি বউ হলে সাধারণত যা হয়ে থাকে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ভদ্রলোক সবসময় চোখে চোখে রাখতেন বউকে, একদম চোখের আড়াল করতেন না। কোনো পরপুরুষের সঙ্গে স্ত্রীকে কথা বলতে দেওয়া দূরের কথা, কাউকে তার সুন্দরী বউয়ের ওপর মুগ্ধ দৃষ্টি বুলোতে দেখলে তিনি অগ্নিশর্মা হয়ে উঠতেন। ভালো কথা, ভদ্রলোকের পদবিও ছিল আপনার মতো ঘোষ। তখন পুরীতে এত হোটেল ছিল না, তাই নির্জনতা সত্ত্বেও অনেকেই হয়ত স্বাস্থ্য উদ্ধারের আশায় এই হোটেলে আস্তানা গাড়তেন। মিস্টার ঘোষের বইয়ের নাম ছিল মালবিকা। গরিব ঘরের সুন্দরী মেয়ে। অবস্থার বিপাকেই বয়সের অনেকটা পার্থক্য থাকা সত্ত্বেও একজন প্রৌঢ়কে স্বামিত্বে বরণ করতে তিনি বাধ্য হয়েছিলেন, এ কথা বলাই বাহুল্য। মিস্টার ঘোষ দীর্ঘকাল কঠিন অসুখে ভুগে ডাক্তারদের পরামর্শ মতো পুরী এসেছেন। মাসখানেক থাকবেন। দিন 10 পর কাশীনাথ নামে একজন যুবক এই হোটেলে এসে উঠল। কাশীনাথ কলকাতার এক ধনী ব্যবসায়ীর একমাত্র সন্তান। পুরী বেড়াতে এসেছে। কাশীনাথের যেমন সুন্দর স্বাস্থ্য, তেমনি সে ছিল সুপুরুষ। মালবিকাকে দেখে প্রথম দর্শনে সে মুগ্ধ হল। তার চোখে মুখে যে প্রশংস ভাব ফুটে উঠল, তা মালবিকার দৃষ্টি এড়াল না। তার বন্দি বিহঙ্গিনী জীবন যেন একটা ঝোড়ো হাওয়ায় চঞ্চল হয়ে উঠল। প্রথম 2 দিন শুধু চোরা চোখের চাউনি দিয়েই ওরা পরস্পরের মনোভাব বুঝে নিয়েছিল। তারপর মিস্টার ঘোষের চোখকে ফাঁকি দিয়ে তাদের গোপনে দেখাশোনা শুরু হলো। তবে মিস্টার ঘোষের চোখকে ফাঁকি দিতে তারা যে পারেনি, পরের ঘটনা শুনলেই তা আপনি বুঝতে পারবেন। কাশীনাথ মালবিকাকে বোঝালো, এক প্রৌঢ়ের সঙ্গে ব্যর্থ জীবন কাটাবার কোনো মানেই হয় না। তার সুন্দর জীবনটা কেন সে নষ্ট করবে? তার চাইতে সে স্বামীকে ত্যাগ করে
কাশীনাথের সঙ্গে চলুক, ও তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলবে। মালবিকা প্রথমে তার প্রস্তাবে রাজি হয়নি, সংস্কারই বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কাশীনাথের যুক্তি, তর্ক, আবেগের কাছে তার সমস্ত প্রতিরোধ বন্যার জলে কুটোর মতো ভেসে গেল। ওরা ঠিক করল এক রাত্রে মিস্টার ঘোষকে ঘুমের ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে রেখে পালাবে। ওরা যখন এই ফন্দি আঁটছিল, তখন মিস্টার ঘোষ অন্ধকারের আড়ালে নিজেকে গোপনে রেখে তাদের সব কথা শুনছিলেন। আর তার চোখ মুখে ফুটে উঠছিল জিঘাংসার এক পৈশাচিক ছাপ। আগেই বলেছি, সেটা ছিল এক পূর্ণিমার রাত। সব আয়োজন ঠিক। কাশীনাথ ওষুধের দোকান থেকে কয়েকটা ঘুমের ওষুধের বড়ি কিনে মালবিকার হাতে দিল। রাত্রে শুতে যাবার আগে মিস্টার ঘোষের এক গ্লাস জল খাওয়া বরাবরের অভ্যেস। সেই জলে মালবিকা সুযোগ বুঝে বড়ি মিশিয়ে দিল। মালবিকার মনে সেদিন সকাল থেকেই আশা, আশঙ্কার যে প্রচণ্ড ঝড় উঠেছিল তা অনুমান করতে কষ্ট হয় না। কথা ছিল রাত ঠিক 12টার সময় মিস্টার ঘোষ যখন ঘুমের বড়ির প্রভাবে আচ্ছন্ন থাকবেন, কাশীনাথ তাঁদের ঘরের দরজায় মৃদু করাঘাত করবে, আর মালবিকাও সঙ্গে সঙ্গে এক বস্ত্রে বেরিয়ে পড়বে। কিন্তু ব্যাপারটা ঘটে গেল উল্টো। রাত্রে খাবার সময় মিস্টার ঘোষ এক ফাঁকে মালবিকার জলের গ্লাসে গুঁড়ো করা ঘুমের বড়ি মিশিয়ে দিলেন। ফলে ঘরে ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই মালবিকা ঘুমিয়ে পড়ল। গভীর সেই ঘুম। আর মিস্টার ঘোষ অন্ধকার ঘরে অপেক্ষা করতে লাগলেন। তার চোখ দুটো হিংস্র সাপদের মতো জ্বলছিল। ঠিক রাত 12টার সময় দরজায় শব্দ হলো, ঠক ঠক ঠক। আস্তে আস্তে দরজা খুলে গেল, আর জানলা দিয়ে এসে পড়া এক ঝলক চাঁদের আলোয় কাশীনাথ যা দেখল তাতে সে আতঙ্কে দুপা পিছিয়ে গেল। কোথায় মালবিকা? মূর্তিমান জমের মতো দাঁড়িয়ে আছেন মিস্টার ঘোষ। তার চোখে মুখে হিংস্র সাপদের অভিব্যক্তি, হাতে উদ্যত ছোড়া। কাশীনাথ আর আত্মরক্ষার সময় পেল না। মিস্টার ঘোষ তার উপর ঝাঁপিয়ে পড়লেন। তীক্ষ্ণ অস্ত্র হৃৎপিণ্ড বিদ্ধ করল। কাশীনাথের পরনে ছিল ধুতি পাঞ্জাবি। পাঞ্জাবি বুকের কাছটা রক্তে ভিজে একটা গোল আকার ধারণ করল। এসব কথা অবশ্য বিচারের সময় জানা গিয়েছিল। বিচারে মিস্টার ঘোষের ফাঁসি হয়। আর মালবিকা, তার যখন ঘুম ভাঙল তখন সব শেষ হয়ে গেছে। চারিদিকে রক্তের ছড়াছড়ি, আর কাশীনাথের রক্তাক্ত মৃতদেহটা দরজার কাছে পড়ে আছে। বিভৎস সেই দৃশ্য। মালবিকা বুক ফাটা আর্তনাদ করে উঠল। তারপর সে যেন পাথর হয়ে গেল। এই ঘটনার পর মালবিকা বেশি দিন বাঁচেনি। মরবার আগে একবার মাত্র সে মুখ খুলেছিল, বলেছিল, কাশীনাথ আবার আসবে, আমি ওর জন্য অপেক্ষা করব। মিস্টার পট্টনায়ক আবার একটা সিগার ধরে বলতে শুরু করলেন। ক্রমে লোকে এই ঘটনা ভুলে গেল। ঠিক 5 বছর পরে এক বয়স্ক ভদ্রলোক তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে ওই ঘরটায় ছিলেন। সেটা ছিল আজকের তারিখ, অর্থাৎ যে রাত্রে কাশীনাথ খুন হয়েছিল। মাঝরাত্রে হঠাৎ দরজায় ঠক ঠক শুনে ভদ্রলোক এবং তার স্ত্রী জেগে উঠলেন। দরজা খুলে দিতেই এক ভয়ঙ্কর দৃশ্য তাঁদের চোখে পড়ল। আবছা অন্ধকারে যেন একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার জামার বুকের কাছটা রক্তাক্ত, আর দু চোখে যেন প্রাণহীন দৃষ্টি। ভদ্রলোক ভীষণ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে হার্ট ফেল করেন, আর তার স্ত্রী মূর্ছা যান। যখন তার জ্ঞান হলো তখন তিনি উন্মাদিনী। এরপর থেকে প্রতি 5 বছর অন্তর এক পূর্ণিমা তিথির মাঝরাতে ওই ঘরের দরজায় নাকি করাঘাত শোনা যায়। মিস্টার পট্টনায়ক থামলেন।
একটু চুপ করে থেকে যেন আপন মনে তিনি বলে উঠলেন, আজ সেই কাল রাত্রে, আর আপনারা আছেন সেই অভিশপ্ত ঘরে। আপনি একটু বেশি বয়সে বিয়ে করেছেন, আর আপনার স্ত্রী সুন্দরী। কি ভয়ানক ভাবে সব মিলে যাচ্ছে। মিস্টার পট্টনায়কের কথা শুনে আমি হেসে উঠলাম। বললাম, এই বিংশ শতাব্দীতে এসব আজগুবি কাহিনী আপনি বিশ্বাস করেন? ভদ্রলোক সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না, যেন কি ভাবলেন। তারপর বললেন, ওই ঘটনার সময় আমি এখানে ছিলাম। আমার বয়স তখন 15। সেই বীভৎস ঘটনা আমার মনে এমন দাগ কেটেছিল যে এখনো সবকিছু যেন আমার চোখের সামনে জল জল করছে। একটা ব্যাপার আমার কাছে আশ্চর্য লাগছে, মালবিকার সঙ্গে আপনার স্ত্রীর অদ্ভুত সাদৃশ্য। দীর্ঘ 50 বছর পরেও ওকে দেখে প্রথম দিন আমি চমকে উঠেছিলাম। ভদ্রলোকের কথা শুনে আমার পিঠে শিরদাঁড়া বেয়ে যেন একটা হিম শিহরণ বয়ে গেল। মিস্টার পট্টনায়ক বললেন, আমি প্রেত তত্ত্ব নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করি। ওই ঘটনার 5 বছর পর দ্বিতীয় ঘটনা, এবং তারপর প্রতি 5 বছর অন্তর দরজায় করাঘাত আমাকে কৌতূহলী করে তোলে। গত 20 বছর ধরে এই কাল রাত্রে কি একটা দুর্বিবার আকর্ষণে আমি এখানে না এসে পারি না। ওই ব্যাপারে এই হোটেলে দুর্নাম ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি, তাই পারতপক্ষে কেউ এই হোটেলে ঘেঁষতে চান না। শুধু যারা জানেন না তারা এই হোটেলে এসে ওঠেন। দেখছেন না, আজ হোটেল ফাঁকা। যে চাকরটা আমাদের খাবার দেয় তাকেও দেখা যাচ্ছে না। একটু পরে ম্যানেজার নিজের হাতে খাবার দিয়ে চলে যাবেন। রাত 10টার পর আপনি কাউকেই পাবেন না। আমি বললাম, কিন্তু আপনি? মিস্টার পট্টনায়ক একটু হাসলেন, তারপর বললেন, আমার ভয় নেই। এক সিদ্ধ বাবাজির মন্ত্রপুত কবচ ভূত প্রেতের হাত থেকে আমায় সবসময় রক্ষা করে। তবে আপনাদের কথা আলাদা। আপনি যদি আমার কথা শোনেন তবে আমি বলবো আপনারা এই মুহূর্তে হোটেল ছেড়ে চলে যান। আমি বললাম, এই রাত্রে কোথায় যাব? কোনো হোটেলেই তো জায়গা হবে না। মিস্টার পট্টনায়ক বললেন, কোথাও জায়গা না পান স্টেশনে গিয়ে রাত কাটান। আপনাদের ভালোর জন্যই বলছি। ঠিক এই সময় হোটেলের ম্যানেজার আমার হাতে একটা টিফিন ক্যারিয়ার ধরিয়ে দিয়ে বললেন, আজ লোকজন নেই, আপনাদের খাবারটা এর মধ্যে দিয়ে দিলাম, ঘরেই খেয়ে নেবেন ক্ষণ। আমি পুতুলের মতো হাত বাড়িয়ে টিফিন ক্যারিয়ারটা নিলাম। মিস্টার পট্টনায়ক হঠাৎ চেয়ার ছেড়ে উঠে হোটেলের ভেতর চলে গেলেন। আমি ঘরে এসে দেখলাম মানসী অঘোরে ঘুমোচ্ছে। বিকেলে মাথার যন্ত্রণায় ও সত্যি কষ্ট পাচ্ছিল। এখন শান্তভাবে ঘুমোচ্ছে দেখে আমি আর ওকে জাগালাম না, একাই খেয়ে নিলাম। একটা সিগারেট ধরিয়ে আমি ভাবতে লাগলাম, মিস্টার পট্টনায়কের কথায় কতটা গুরুত্ব দেওয়া উচিত। শেষ পর্যন্ত ভেবে দেখলাম, মানসীর এই অসুস্থ অবস্থায় ওকে উঠিয়ে উদ্দেশ্যবিহীনভাবে হোটেল থেকে বেরিয়ে পড়ার কোনো অর্থ হয় না। রাত্রে একটু সাবধানে থাকলেই চলবে। তাছাড়া ভুতুড়ে গল্পে আতঙ্কিত হয়ে পালিয়ে যাওয়াটাও আমার পৌরুষে লাগলো। প্রায় রাত 10টা পর্যন্ত আমি একটা গল্পের বই পড়লাম। তারপর আমার হাই উঠতে লাগলো। দরজা বন্ধ করে আলো নিভিয়ে শুয়ে পড়লাম, আর সঙ্গে সঙ্গেই গাঢ় ঘুম আমাকে গ্রাস করল। হঠাৎ কেন জানি না আমার ঘুমটা ভেঙে গেল। খোলা জানলা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকেছে। সেই আলোতে আমি অবাক হয়ে দেখলাম, মানসী খাটের ওপর উঠে বসেছে। ও দু চোখ দরজার দিকে, যেন কিছু একটার জন্য সাগ্রহে প্রতীক্ষা করছে। ঠিক সেই সময় একটা দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজলো, আর আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন জুতো পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে আসছে। আমার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল। ভয়ে আমি যেন মুখ হয়ে গেছি।
মানসী আস্তে আস্তে খাট থেকে নেমে দাঁড়ালো। ওর দু চোখে যেন আকুল প্রত্যাশা। তারপরে আমি শুনলাম ঠক ঠক ঠক। দরজায় কেউ যেন করাঘাত করছে। মানুষের দু হাত বাড়িয়ে আত্মনিবেদনের ভঙ্গিতে দরজার দিকে প্রায় ছুটে গেল। আর সেই মুহূর্তে আমার সঙ্গীত ফিরে এলো। আমি এক লাফে ওকে জাপটে ধরলাম। মানুষই আমার হাত থেকে নিজেকে মুক্ত করার জন্য উন্মাদিনীর মতো জুঝতে লাগলো। আঁচড়ে কামড়ে আমাকে ক্ষতবিক্ষত করে তুলল। কিন্তু আমি আমার বাহুবন্ধন শিথিল করলাম না। আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন আমার কানে কানে বলছিল মানুষই ছাড়া পেলেই দরজা খুলে দেবে, তারপর সর্বনাশ হয়ে যাবে। এদিকে দরজায় ঠক ঠক শব্দ বেজেই চলেছে। সে করাঘাত করছে। সে যেন ক্রমশই অধৈর্য হয়ে উঠছে। আমার সঙ্গে সমানে ধস্তাধস্তি করে মানুষই যেন ক্লান্ত হয়ে পড়ছিল। তারপর এক সময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি ওকে বিছানায় শুইয়ে দিলাম। তারপর দরজার কাছে গিয়ে বেশ জোরে জোরে রাম নাম করতে লাগলাম। আশ্চর্য, দরজায় করাঘাতের শব্দটা থেমে গেল। তারপর যেন কেউ ক্লান্ত পদক্ষেপে সিঁড়ি দিয়ে আবার নিচে নামতে লাগলো। আমার ঘরের জানলা দুটো ছিল সমুদ্রের দিকে মুখ করা। রাস্তাটাও সমুদ্রের ধার দিয়ে চলে গেছে। আমি একটা জানলার সামনে দাঁড়ালাম। পরক্ষণে ধুতি পাঞ্জাবি পরা একটা মূর্তি অনেকটা টলতে টলতে হোটেল থেকে বেরিয়ে গেল। তার হাঁটা চলার ভঙ্গি অদ্ভুত। হাত দুটো যেন শরীর থেকে আলগাভাবে ঝুলছে, যেন দম দেওয়া একটা দানবীয় পুতুল টলতে টলতে এগোচ্ছে। হঠাৎ মূর্তিটা আমার দিকে তাকালো, আর আমার সমস্ত শরীরে যেন একদম বিদ্যুৎ শিহরণ খেলে গেল। ফুটফুটে জ্যোৎস্নায় আমি স্পষ্ট দেখলাম তার মুখ অস্বাভাবিক সাদা, যেন এক ফোঁটা রক্ত নেই মুখে। ঘোলাটে দুটো চোখে যেন এক তীব্র ধিক্কারের চিহ্ন ফুটে উঠেছে। আর তার পাঞ্জাবির বুকের কাছে গোল রক্তের ছাপ। বোধহয় মুহূর্তকাল সে আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়েছিল। তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান হলো তখন সবে ভোর হয়েছে। মানুষই বিছানায় অঘরে ঘুমোচ্ছে। বরেন তার কাহিনী শেষ করলো, আর তারপর একটা সিগারেট ধরিয়ে বলল, মানুষকে কথা আমি কোনোদিন বলিনি। মানুষও এ নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। আমার ধারণা সে রাত্রে যা ঘটেছিল তা ওর মনে নেই, যেন একটা ঘোরের মধ্যে দিয়েও রাতটা কেটেছে। তারপর থেকে ওর একটা আশ্চর্য পরিবর্তন আমি লক্ষ্য করেছি। গত 2 বছর ওই তিথিতেও যেন কেমন চঞ্চল হয়ে ওঠে, পুরী বেড়াতে যেতে চায়, আর মাঝরাত্রে উঠে দরজার দিকে তাকিয়ে থাকে। ওকে চোখে রাখার জন্য রাত্রে আমি ভালো করে ঘুমোতে পর্যন্ত পারি না। সেটা অবশ্য এমন কিছু নয়। আমি ভয়ে কাঁটা হয়ে যাচ্ছি এই ভেবে, আর 3 বছর বাদে ওই তারিখে আবার না জেনে কি ঘটে। ভালো কথা, ওই রাত্রে ধস্তাধস্তির সময় মানুষই বার কয়েক কাশীনাথ কাশীনাথ বলে উঠেছিল। বরেন চুপ। আমি স্তম্ভিত হয়ে ভাবতে লাগলাম, মানুষই কি 50 বছর আগের মালবিকা? সমস্ত ঘটনায় কি সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি মাত্র? কিন্তু তাও কি সম্ভব? গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।